আজকে পরম করুণাময় পরম দয়ালু আমার সেই ইচ্ছা পূরণ করেছে। আমার সতীর্থ আমার ভাই অমিত বসু, আমার ভাই বাবু, তাদের মাধ্যমেই আমি এখানে আসতে পেরেছি। তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। উপস্থাপক পরিচয় দিয়েছেন যে আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক জাতীয় সংসদ সদস্য অমুক। বিজয় দিবসের এই অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সামনে আমার আজকের পরিচয়। আমার মরহুম পিতা মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি গণপরিষদের সদস্য ছিলেন, তিনি প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন, তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম এমপি ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ক্যাম্পের পলিটিক্যাল অ্যাডভাইজার হিসেবে নয়, সশস্ত্র যোদ্ধা হিসেবে 2 শতাধিক মুক্তিযোদ্ধা নিয়ে সুইসাইড স্কোয়াড নিয়ে দেশের অভ্যন্তরে যুদ্ধ করেছেন। আমার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। সেই কারণে মুক্তিযুদ্ধের কোন অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি মুক্তিযোদ্ধাদের সম্বোধন করি বাবারা আমার, ভাইয়েরা আমার, কারণ আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযোদ্ধার ভাই। আজকের এই আলোচনা সভার পরম শ্রদ্ধ সভাপতি, প্রধান অতিথি, দেশের বরেণ্য শিক্ষাবিদ, এই জনপদের সবচেয়ে বড় বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী, সম্মানিত আলোচকবৃন্দ, তরুণ প্রজন্মের অহংকার ব্যারিস্টার। আমি দেখি 1947 সালে 14 আগস্ট বৃহস্পতিবার রাত 11:59, 1 মিনিট পরে রাত 12টা 15 আগস্ট শুক্রবার 1 মিনিটের ব্যবধানে লর্ড মাউন্টব্যাটেন পাকিস্তান এবং ভারত নামক রাষ্ট্রের স্বাধীনতার দলিলে স্বাক্ষর করেন। পাকিস্তান যেদিন স্বাধীন হয়েছিল সেদিন ছিল বৃহস্পতিবার। বাংলাদেশ যেদিন আজকে 16 ডিসেম্বর বিজয় লাভ করল সেদিনও ছিল বৃহস্পতিবার। কিন্তু এই 2 বৃহস্পতিবারের মধ্যে পার্থক্য ছিল 24 বছরের। এই 24 বছরে হে পিতা, তোমার জন্মের কাছে আমরা ঋণী, তোমার সংগ্রামের কাছে আমরা ঋণী, তোমার রক্তের কাছে আমরা ঋণী, তোমার জীবনের কাছে আমরা ঋণী। তুমি জন্মের পরে কৈশোর পেরিয়ে শৈশবে পদার্পণ করে তুমি এ ভূখণ্ডের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলে। তুমি স্বাধীনতার স্বপ্ন দেখেছিলে বলে তুমি আমার পূর্বপুরুষদের বারবার সংগঠিত করেছ। আমার পূর্বপুরুষদের সংগঠিত করার অপরাধে তোমার জীবন এবং যৌবনের 14টি বসন্ত নির্জন কারাগারের দুঃসহ যন্ত্রণা সহ্য ভোগ করতে হয়েছে। 18টি মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। 2 বার ফাঁসির মঞ্চের সম্মুখীন হতে হয়েছে। আমরা এই প্রজন্ম যখন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস শুনি, তখন ওই লন্ডনে বসে এক অর্বাচীন মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে উল্লাস করে। পাকিস্তানের সেই 24 বছরে যে বঙ্গবন্ধু এই বাংলা বাঙালির মুক্তির জন্য 14 বছর জেলখানায় ফাঁসির সম্মুখীন হলেন, আমি বীর চট্টলার জাগ্রত বিবেককে সাক্ষী রেখে আমি সেই অর্বাচীনদের বলতে চাই এভাবে, পাকিস্তানের সেই 24 বছরে আমরা জিয়া রহমানকে কিভাবে দেখেছিলাম নতুন প্রজন্ম জানে না। এই জিয়া রহমান 1951 সালে পাকিস্তান আর্মিতে কমিশন পান। পাকিস্তান আর্মিতে কমিশন পাওয়ার কারণে এই জিয়া রহমানের আমাদের মহান ভাষা আন্দোলনে ভূমিকা রাখার সুযোগ হয়নি। 52 যুক্তফ্রন্টের নির্বাচনে ভূমিকা রাখার সুযোগ হয়নি। 66 6 দফায় ভূমিকা রাখার সুযোগ হয়নি জিয়া রহমানের। কিন্তু এই জিয়া রহমান ভূমিকা রেখেছেন 1969 গণ অভ্যুত্থানে। 1969 গণ অভ্যুত্থানে এবিএম মহিউদ্দিন চৌধুরীর মতো দামাল ছেলেরা, এই বীর চট্টলার সে তখনকার ছাত্র যুবকেরা বঙ্গবন্ধুকে সামনে রেখে যারা স্লোগান দিয়েছিল, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, জাগো জাগো বাঙালি জাগো, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, গর্বভরা নতুন দেশ না ভাবে তার বাংলাদেশ। সেই বাংলাদেশের স্লোগান যে দামাল ছেলেরা দিয়েছিল, তখন এই জিয়া রহমান ছিল পাকিস্তান আর্মির তরুণ মেজর হিসেবে এই পূর্ব পাকিস্তানে এই ভূখণ্ডে কর্মরত। সেই জিয়া রহমান তখন তার পাকিস্তানি প্রভুদের খুশি করার জন্য এদেশের দামাল ছেলেরা যে কাজটি, যে আন্দোলনটি যেভাবে করছে তার প্রভুদের কাছে রিপোর্ট করেছিল। আমরা আর একবার জিয়া রহমানকে দেখেছিলাম
এই বীর চট্টলার আর এক কৃতি সন্তান এম এ হান্নান 1971-এর 26শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আমরা আর একবার দেখেছিলাম এই জিয়াউর রহমানকে 1971-এর 27শে মার্চ, যিনি বলেছিলেন, I Major Jia do hereby declare the independence of Bangladesh on behalf of our great national leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু কি দুর্ভাগ্যের বিষয়, আজকে স্যার প্রধান অতিথি আছেন, আমাদের নেতা, আমাদের অভিভাবক মঞ্চে বসে আছেন। মুক্তিযুদ্ধের সময় পাক শাসকেরা যত প্রেস নোট দিয়েছিল, সেই প্রেস নোটের প্রধান ভাষা ছিল, যার সার অংশ ছিল এরকম, মুজিব ইজ এ ক্রিয়েটর টু দ্য নেশন, দিস টাইম উইল গো নট আনপানিশড। কই তথাকথিত কোন স্বাধীনতার ঘোষকের জন্য একথা পাকিস্তানিরা বলে নাই। একটি জাতি স্বাধীনতা যুদ্ধ করল, সেই যুদ্ধের মহানায়ক, সেই যুদ্ধের সুপ্রিম কমান্ডার অফ আর্মস ফোর্সেস হাজার মাইল দূরে অবস্থান করছে। এমনটি শুধু আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে হয়নি, স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে হয়নি, আজ থেকে 44 বছর আগে 71 সালের 9 মাসের এই ভূখণ্ডের ক্ষেত্রে হয়নি। ভাইয়ের আমার, বাবার আমার, পৃথিবীর বহু দেশের ইতিহাসের মহানায়কেরা, সে দেশের জনগণের নন্দিত নেতারা সেই দেশ ছেড়ে অন্য দেশে অবস্থান করে সে দেশের স্বাধীনতা, ঔপনিবেশিকতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনে সে দেশের জাতিকে নেতৃত্ব দিয়ে সেই যুদ্ধে জয়ী হয়েছিলেন। আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে দেখব, লেনিন রাশিয়ার জনগণের মহান নেতা, লেনিন তার প্রিয় দেশ রাশিয়া ছেড়ে জার্মানিতে বসে তার বিপ্লবী কর্মীদের সংগঠিত করে, উদ্বুদ্ধ করে রাশিয়ার জার শাসনের পতন ঘটিয়েছিলেন। জেমো কেনিয়াত্তা, কেনিয়ার জনগণের মহান নেতা, তিনি তার দেশ কেনিয়া ছেড়ে দূরে অবস্থান করে তার দেশের ইংরেজ শাসনের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে লড়াই করে জয়ী হয়েছিলেন। নরোদাম সিহানুক, কম্বোডিয়ার জনগণের মহান নেতা, তিনি তার দেশ কম্বোডিয়া ছেড়ে চায়নায় বসে তার দেশের মার্কিন বিরোধী যুদ্ধে তার জাতিকে ঐক্যবদ্ধ করে সেই যুদ্ধে জয়ী হয়েছিলেন। আমরা যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযোদ্ধার সন্তান, আমরা বিগত দিনে স্লোগান শুনেছি এই বাংলাদেশে, আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। এই স্লোগান যারা দিয়েছেন, আজকের যে জীবন্ত কিংবদন্তিরা মঞ্চে বসে আছেন, সামনে বসে আছেন, এই মুক্তিযোদ্ধারা যখন ভারতে গেছেন, ওই জামাতিরা, ওই তাদের দোসররা, তারা বলেছেন যে আওয়ামী লীগের নেতারা হিন্দুস্থানে যে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করছে, হিন্দুস্থানে যে মুসলমানদের দেশ ভাঙার ষড়যন্ত্র করছে। যে জামাতিরা এতদিন এই স্লোগান দিয়ে এসেছেন, সেই জামাতি বন্ধুদের আপনাদের সাক্ষী রেখে বলি, ও জামাতি ভাইয়েরা শুনে যাও, তোমাদের ভাষায়, তোমাদের কথায় পৃথিবীতে একমাত্র দেশ যেখানে ইসলামী বিপ্লব হয়েছে তোমরা বলো, সেই ইসলামী বিপ্লবী দেশের নাম ইরান, আর সেই দেশের নেতার নাম হযরত আয়াতুল্লাহ খামেনি। তিনি কিন্তু কোন মুসলমানদের দেশে আশ্রয় নেয়নি, ইহুদি নাসারাদের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসে বসে তিনি তার ইসলামী বিপ্লবের কর্মীদের সংগঠিত করে সেদিন ইরানের শাহ সরকারের পতন ঘটিয়েছিলেন। তেমনি সারা দুনিয়ার, সারা পৃথিবীর মজলুম জনগণের মহান নেতা নেলসন ম্যান্ডেলা, তাকে তার দেশের সেই শাসকেরা, শ্বেতাঙ্গরা দূর নির্জন পাহাড়ের মধ্যে, গহীন পাহাড়ের মধ্যে কারাগার বানিয়ে, জেলখানা বানিয়ে দিনের পরে দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ বন্দী রেখেছিলেন নেলসন ম্যান্ডেলাকে। কিন্তু বীর নেলসন ম্যান্ডেলার অনুসারীরা লড়াই করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে 27 বছর পরে আফ্রিকার শেষ শাসনের পতন ঘটিয়েছিলেন। তেমনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব 1971-এর 7ই মার্চ তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবে। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবার এই সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম, এবার এই সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। সেই মহান সংগ্রামের আহ্বানে সাড়া দিয়ে এই বীর চট্টলার, সেই মরহুম জহুর চৌধুরী, এম এ হান্নান, আব্দুল আজিজ, এবিএম মহিউদ্দিন চৌধুরীরা সেদিন দামাল ছেলেরা হাতের কলম ছুড়ে দিয়ে হাতে রাইফেল তুলে নিয়েছিল। সেদিনকার শ্রমিক, কারখানার
সেই কাস্তে হাতুড়ি ফেলে দিয়ে হাতে রাইফেল তুলে নিয়েছিল। সেদিনকার বীর চট্টলার কৃষকেরা লাঙলের তাড়া ফেলে পাচুনি ফেলে দিয়ে হাতে রাইফেল তুলে নিয়েছিল। মায়ের আঁচলের মায়া ছুড়ে দুঃখিনী বাংলা মায়ের ঋণ পরিশোধ করতে ঝাঁপিয়ে পড়েছিল এই রূপসী বাংলার পথে প্রান্তরে। কখনো পথে, কখনো ঘাটে, কখনো বনে, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ের টিলায়, কখনো মাটির ব্যাংকারে ব্যাংকারে এই মুক্তিযোদ্ধারা লড়াই করেছেন, যুদ্ধ করেছেন। ইত্য অবসরে গান গেয়েছেন। সঙ্গীত, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে, যে বিজয়ের মহানায়কের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা লড়াই করে 1757 সালের পলাশীর আম্র কাননে স্বাধীনতার যে সূর্য অস্ত গিয়েছিল, সেই সূর্য আবার বাংলার পূব আকাশে রক্ত লাল হয়ে নতুন করে উদিত হয়েছিল। হে পিতা, তুমি আজ নেই। হে বিজয়ের মহানায়ক, তুমি আজ নেই। কিন্তু তোমাকে নিয়ে যখন ওই অর্বাচীনেরা ইতিহাস বিকৃতি করে, তখন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমরা কষ্ট পাই, আমরা দুঃখ পাই, আমরা বেদনা পাই। দেশ স্বাধীন হল 1971 আজকের দিনে 16 ডিসেম্বর, কিন্তু বিজয়ের মহানায়ক তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। যে পাকিস্তানের শাসকেরা সেই মেয়ানওয়ালী কারাগারের পাশে কবর খুঁড়ে জানালা দিয়ে কবর দেখে বলেছিল, শেখ মুজিব, তুমি তোমার স্বাধীনতার প্রশ্ন থেকে আপোষ করো, তাহলে তুমি তোমার প্রাণ ভিক্ষা পাবে, জীবন ভিক্ষা পাবে। সেদিন বাংলা বাঙালির প্রিয় সন্তান, এ বাংলা রাখাল রাজা বঙ্গবন্ধু সেদিন পাকিস্তানি শাসকদের রক্ত চক্ষু উপেক্ষা করে বলেছিল, আমি শেখ মুজিব, আমি মুসলমান। মুসলমান একবার জন্মে একবার মরে। তোমরা আমার হত্যা করো, আমার মৃত্যুদণ্ড দাও, আমার ফাঁসি দাও, আমার দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার মৃত্যুর পরে আমার লাশটি, আমার মরদেহটি আমার স্বপ্নের সোনার বাংলায়, আমার সোনার মানুষের কাছে পাঠিয়ে দিও। বাংলার কোন গ্রামের ধান খাতের পেশের কিংবা বাঁশ বাগানে আমার কবর দিলেই চলবে। আমি সেই কবরে শুয়ে যেন আমি বাংলার সোনালী ফসলের ঘ্রাণ পাই, বাংলার দোয়েল, শ্যামা, লক্ষ্মী, পেঁচা, ঝিঝি পোকার গান শুনি। বাংলা বাঙালির সেই প্রিয় সন্তান শেখ মুজিব আজ আমাদের মাঝে নেই। দেশ স্বাধীন হল 16 ডিসেম্বর। তিনি পাকিস্তান কারাগার থেকে ছাড়া পেয়ে বাংলাদেশে আসার আগে তিনি লন্ডনে আসলেন। সেদিন ছিল 1972 সালের 8ই জানুয়ারি। 8ই জানুয়ারি ছিল ক্যালেন্ডারের পাতায় শনিবার। শনিবার হচ্ছে ব্রিটিশদের সরকারি ছুটি। ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, ব্রিটিশ বিরোধী দলের নেতা হ্যারল্ড উইলসন দুজনই লন্ডনের বাইরে ছিলেন। ব্যারিস্টার নওফেল আমার সে আরো লন্ডনের রাজনীতি সম্পর্কে আরো ভালো জানেন। বঙ্গবন্ধুর আগমনের কথা শুনলেন, দুজনই অবকাশ ছুটি বাতিল করে লন্ডনে ফিরলেন। বঙ্গবন্ধুকে রাখা হয়েছিল লন্ডনের শুধু বিলাসবহুল নয়, তৎকালীন সময়ে সারা পৃথিবীর সবচেয়ে দামি এবং বিলাসবহুল হোটেল ক্লারিজেসে। বঙ্গবন্ধুকে আনা হয়েছিল ব্রিটিশ রাজ পরিবারের রাজকীয় বিমানে। উপস্থিত বাবারা আমার, ভাইয়েরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, শুনে রাখুন, সেই গাড়ির দরজা খুলে আলিঙ্গন করার জন্য তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যমণি। যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ প্রায় আমাদের 200 বছর শোষণ এবং শাসন করেছে, যে ব্রিটিশরা বাঙালিদেরকে ছোট লোকের জাত, ফকিরের জাত, মিসকিনের জাত, পফাটার জাত বলে আমাদেরকে ঠিক করত, সেই আমাদের রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আলিঙ্গন করার জন্য গাড়ির দরজা খুলে অপেক্ষা করছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যমণি, যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূর্য কখনো অস্ত যেত না, ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ। সারা দুনিয়া দেখল, অর্বাচীন তারেক জিয়ারা দেখেনি। সেই কারণে তারা বলে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোন ব্রিটিশ সাম্রাজ্যবাদ স্বাধীনতার তথাকথিত কোন ঘোষক, কোন সেক্টর কমান্ডারকে এইভাবে বিরচিত সম্মাননা এবং সম্বর্ধনা দেয়নি। উপস্থিত ভাইয়েরা আমার, বাবারা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আজকে যে বিজয় দিবসের কথা আপনাদের সামনে বলছি,
সেই বিজয়ের মহানায়ক আমাদের মাঝে নেই। আছে তার পুষ্পিত আদর্শের চিরবিজয়ী পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের হাল ধরেছেন তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। দশম সংসদের একজন নবীন সংসদ সদস্য হিসাবে এই সংসদের মাননীয় স্পিকারের অনুমতি নিয়ে আমি যখন বক্তব্য রাখি, আমি আমার বক্তব্যে বলেছিলাম, মাননীয় স্পিকার, এই সংসদের সংসদ নেতার পিছনে দাঁড়িয়ে যখন আমি বক্তৃতা করি তখন আমি আবেগে আপ্লুত হই। আবেগে আপ্লুত হয়ে এই কারণে, এই সংসদের এককালে সংসদ নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। সেই বঙ্গবন্ধুর পিছনে দাঁড়িয়ে আমার মরহুম পিতা সংসদ সদস্য হিসেবে বক্তৃতা করেছেন। আজকের সংসদের নেতা বঙ্গবন্ধু কন্যা, আজকে আমি আমার মরহুম পিতার সন্তান হিসেবে সেই শেখ হাসিনার পিছনে দাঁড়িয়ে আমি যখন বক্তৃতা করি আর কল্পনা করি তখন আমি আবেগে আপ্লুত হই। আবেগে আপ্লুত হই এই কারণে যে শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে তৃণমূল থেকে একজন রাজনৈতিক কর্মীকে এই সংসদ ভবনে কথা বলার সুযোগ করে দিয়েছেন, যে শেখ হাসিনা আমার ন্যাম ভবনে থাকার সুযোগ করে দিয়েছেন। আপনারা যারা ন্যাম ভবন এবং সংসদ ভবনে গেছেন, সেই ন্যাম ভবন এবং সংসদ ভবনের মাঝখানে হচ্ছে মানিক মিয়া রিনু। আজ থেকে 34 বছর আগে যখন আমার প্রিয় নেত্রীর বয়স 34, তখন তিনি আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে স্বদেশ প্রত্যাবর্তন করেন 81 সালের 17ই মে। আমি জানি সেদিন বীর চট্টলার নেতা মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে নেতা কর্মীদের নিয়ে ঢাকায় গিয়েছিলেন। তেমনি আমার মরহুম পিতা ঝিকরগাছা থেকে খোলা ট্রাকে করে 9-10 ঘন্টা কর্মীদের সাথে করে সেদিন বঙ্গবন্ধুর কন্যাকে এক নজর দেখার জন্য কুর্মিটোলা এয়ারপোর্টে গিয়েছিল। মানিক মিয়া এভিনিউতে গিয়েছিল। শেখ হাসিনা দলের সভানেত্রী হিসেবে প্রথম স্বদেশ প্রত্যাবর্তনে মানিক মিয়া লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে বক্তৃতা করতে যে শেখ হাসিনা বলেছিল, প্রিয় দেশবাসী, আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি জানি আগামী দিনে এই সম্মান কেউ পাবেন কিনা আমি জানি না, আবার আমি যা হারিয়েছি আপনারা কেউ হারাবেন কিনা আমি জানি না। শেখ হাসিনা সেদিন দেশের মাটিতে প্রত্যাবর্তন করে তিনি দেশ পেয়েছিলেন, আওয়ামী লীগ পেয়েছিলেন, মহিউদ্দিন চৌধুরীদের পেয়েছিলেন, কিন্তু তিনি তার পিতা মাতা পরিজন হারিয়েছিলেন। সেদিন শেখ হাসিনা বক্তৃতা করতে যেয়ে বারবার তিনি আত্মচিৎকার করে যখন কাঁদছিলেন, সেদিন শেখ হাসিনার কান্নায় ঢাকার প্রকৃতি অঝরে কেঁদেছিল, নেতা কর্মীরা অঝরে কেঁদেছিল। আমার মরহুম পিতা বলেছিল, শেখ হাসিনার দু চোখে বেদনার অশ্রু ছিল, কিন্তু কর্মীদের দু চোখেই শুধু সেদিন বেদনার অশ্রু ছিল না, সেদিন কর্মীদের এক চোখে ছিল বেদনার অশ্রু আর এক চোখে ছিল আনন্দ অশ্রু। কি কারণে? বঙ্গবন্ধুকে হারিয়ে 6 বছর পরে, অর্ধযুগ পরে বঙ্গবন্ধুর রক্তকে আমরা আওয়ামী লীগের দায়িত্ব দিতে পেরেছিলাম। বঙ্গবন্ধুর হত্যার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া, এলাকা ছাড়া জেলখানায় গিয়েছিল। সেই নেতাকর্মীরা আবার আস্তে আস্তে বঙ্গবন্ধু কন্যাকে সামনে রেখে আবার সংগঠিত হয়েছিলেন। আমি এই বিজয়ের মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলবো না যে বঙ্গবন্ধু হত্যার পরে জিয়া, এরশাদ, খালেদা জিয়া যারা দেশের ক্ষমতায় এসেছিলেন তারা দেশে সব খারাপ কাজ করেছে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলবো না, কিন্তু আমি আপনাদের সাক্ষী রেখে বলতে পারি তারা জাতিকে কোনো স্বপ্ন দেখাতে পারেনি। দেশ শাসন করেছে, জাতিকে কোনো স্বপ্ন দেখাতে পারেনি। জাতিকে স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন আজ থেকে 44 বছর আগে স্বাধীনতা দিয়ে। আর তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা 2008 সালের 29 ডিসেম্বর জাতীয় নির্বাচনের প্রাক্কালে 48 ঘন্টা আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, হে আমার প্রিয় দেশবাসী, আপনারা যদি আমার মহাজোটকে, আমার দলকে, আমার প্রতীক নৌকা মার্কায় ভোট দেন, আমাকে যদি দেশ সেবার সুযোগ দেন, তাহলে আমি ডিজিটাল বাংলাদেশ দেব, আমি মধ্যমায়ের বাংলাদেশ দেব। মনে আছে আপনাদের? তিনি সেই স্বপ্নের পথে হাঁটছেন। আমি সংসদ সদস্য হিসাবে আমার সরকারের দুটো উন্নয়নের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। উপস্থিত ভাইয়েরা আমার, বাবারা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আধুনিক বিদ্যুতের জনক উইলিয়াম গিলবার্ট তিনি 16 শতাব্দীতে বিদ্যুৎ আবিষ্কার করেন। 16 শতাব্দীতে বিদ্যুৎ আবিষ্কারের পরে এই ভূখণ্ডে প্রথম বিদ্যুৎ আসে কলকাতায়
সালে, আর ঢাকার আহসান মঞ্জিলে আসে 1901 সালে। শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদে যখন ক্ষমতা নিলেন 2009 সালের 5 জানুয়ারি, তখন আমার দেশের বিদ্যুতের উৎপাদন হচ্ছে 3200 মেগাওয়াট। কত মেগাওয়াট? কল্পনা করুন, 1901 সাল আর 1909 সাল, 108 বছরে আমার দেশের বিদ্যুতের উৎপাদন হচ্ছে 3200 মেগাওয়াট। কত বছরে? 108 বছরে। সেই জায়গায় দাঁড়িয়ে যে নেত্রী স্বপ্ন দেখিয়েছেন দেশকে ডিজিটাল বাংলাদেশ বানাবো, দেশকে মধ্যমায়ের বাংলাদেশ বানাবো, তার অর্থ কি? তথ্য প্রযুক্তির বিপ্লব, শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব। সেই কারণে আমার পাওয়ার লাগবে, বিদ্যুৎ লাগবে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি গত 7 বছরে আমার দেশের বিদ্যুতের উৎপাদন এখন প্রায় 14,000 মেগাওয়াট, অর্থাৎ তিনি অতিরিক্ত 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন 7 বছরে। কল্পনা করুন বীর চট্টলার ভাইয়ের আমার, বোনের আমার, 108 বছরে বিদ্যুতের উৎপাদন ছিল 3200 মেগাওয়াট, সেখানে তিনি 7 বছরে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। তিনি তার স্বপ্নের পথে হাঁটছেন। সংসদ সদস্য হিসাবে আপনারা জানেন জুন মাসে আমাদের বাজেট অধিবেশন চলে। 4 তারিখে মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন। 6 তারিখে পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী আমাদের দেশে 36 ঘন্টা ঝটিকা সফরে আসলেন। নরেন্দ্র মোদী কি বললেন? তিনি বললেন বাংলাদেশ অনেক সূচকে আমাদের চেয়ে এগিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে তিনি এক জনবক্তৃতায় বললেন যে আমি 125 কোটি দেশের প্রধানমন্ত্রী, আমি চীনে গেছি, চীনের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী আমাকে বলেছে তুমি কি খবর রাখো তোমার প্রতিবেশী দেশ, তারা গার্মেন্টস সেক্টরে পৃথিবীর 2য় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। নরেন্দ্র মোদী তার বক্তৃতায় বলছেন আমরা তোমাদের প্রতিবেশী, তোমাদের এখানে সূর্য আগে ওঠে, সেই সূর্যের কিরণ যেমন আমরা পাই, তেমন তোমাদের অর্থনৈতিক সূচক, তোমাদের সামাজিক সূচকের ভালো খবরগুলো আমরা পাই। সেই নরেন্দ্র মোদীর কাছে খালেদা জিয়া দেখা করলেন। দেখা করে খালেদা জিয়া কি বললেন? বললেন বাংলাদেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই। কি অদ্ভুত ব্যাপার! কে বললেন? খালেদা জিয়া। কোন খালেদা জিয়া? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কোন বিএনপি? যে বিএনপির প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর খুনি জিয়াউর রহমান। 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি দল বিএনপি, ব্যক্তি জিয়াউর রহমান। তারা বলছে দেশে আইনের শাসন নাই, গণতন্ত্র নাই। ভাইয়ের আমার, বাবার আমার, 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পরে এই হত্যার বিচার হবে না বলে আইন করা হয়েছিল। হত্যাকারীদেরকে পুরস্কৃত করা হয়েছিল, প্রমোশন দেওয়া হয়েছিল, পুনর্বাসিত করা হয়েছিল, ইতিহাস বিকৃতি করা হয়েছিল। কিন্তু যারা বলছে দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, সেই বিএনপির যারা আন্দোলনের পার্টনার, ক্ষমতার পার্টনার, রাজপথের পার্টনার, যারা আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, আল্লাহর আইন পবিত্র কোরআনের সূরা মাইদার 45 নম্বর আয়াতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাতাবনা আলাইকুম ফিহান্নাম নাফসা বিন নাফস, নফসের বদলে নফস, জানের বদলে জান, খুনের বিচার খুন, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, পবিত্র কোরআন বলছে। আমাদের প্রচলিত আইনের একটি ধারায় বলছে in the existing law of this country the highest punishment of murderer of section 302 of the penal code is death or conviction for life. একজন খুনি, একজন হত্যাকারী, একজন মার্ডারারের সর্বনিম্ন সাজা হচ্ছে মৃত্যুদণ্ড, তাই যাবজ্জীবন কারাদণ্ড, আর সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। আমরা দাবি করি সেই নবীর উম্মত। কোন নবী? আমাদের প্রিয় নবী, শেষ নবী, মহানবী, নবীদের নবী, দিনের নবী, দয়ার নবী, হুজুরে পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার যে নবী তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, হে আমার উম্মতগণ, তোমরা আমার 4টি কথা বিশেষভাবে স্মরণ রাখিও। সেই 4টি কথার অন্যতম প্রধান কথা ছিল তোমরা অন্যায়ভাবে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষকে হত্যা করো না। 1975-এর 15ই আগস্ট শ্রেষ্ঠ মানুষ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে হত্যা করা হয়েছিল। প্রচলিত আইন মানা হয়নি, কোরআনের আইন মানা হয়নি, নবীর বিদায় হজর ভাষণকে মানা হয়নি, ইতিহাস বিকৃতি করা হয়েছিল, আইন করে হত্যা বন্ধ করা হয়েছিল। কিন্তু খালেদা জিয়া
তারেক জিয়া আইন করে, ইতিহাস বিকৃতি করে সত্য এবং সঠিক ইতিহাস চাপিয়ে রাখা যায়নি, যায় না। পবিত্র কোরআনে সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যা দিয়ে ঢেকো না, আর জেনে শুনে সত্য গোপন করো না। যেমন সত্য গোপন করা যায়নি আমাদের পবিত্র ইসলামের ইতিহাসে। যারা সারা জীবন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরোধিতা করে টিকে থাকতে পারে না, সেই আবু সুফিয়ান, ইয়াজিদ, শিমারেরা তার মৃত্যুর পরে তার বংশের প্রতি চরম এবং পরম প্রতিশোধ নিয়েছিল। আমরা যদি দেখি ইসলামের ইতিহাসে দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ এবং শেষ খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নামাজের রুকু সেজদা অবস্থায় নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদ থেকে ফেরার পথে, শেষ এবং চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরআন শরীফ পাঠরত অবস্থায় হযরত আলীর পুত্র হাসানকে বিষ প্রয়োগে, হযরত আলীর পুত্র বিবি ফাতিমার কলিজার টুকরা নবীজির দহিত্র হযরত হোসেনকে ফুরাত নদীর তীরে নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে। কেন এতগুলো হত্যাকাণ্ড? কেন এত মানুষকে হত্যাকাণ্ড? সেই ঘাতকেরা মনে করেছিল ইসলামের শান্তি, সাম্য, সম্প্রীতি পৃথিবীর বুকে যাতে প্রতিষ্ঠিত না পারে। যেদিন হযরত হোসেনকে হত্যা করা হয়, তৎকালীন উমাইয়া খলিফাদের রাজত্ব আমলে আশুরার দিনে উৎসব করা হতেও নবীর বংশকে কতল করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। কিন্তু 200 বছর পরে এই মুসলমানেরা প্রকৃত ইতিহাস, সত্য ইতিহাস জানলো, চোখের পানি ফেলতে শুরু করলো, মার্শিয়া গাইতে শুরু করলো। সেই চোখের পানি, সেই মার্শিয়া আজও শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে নবাব সিরাজউদ্দৌলাকে ইতিহাসের কর্ণধার ব্যক্তি হিসেবে পরিচয় করানো হয়। 1757 সালের 23শে জুন যেদিন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল, সেদিন নবাব সিরাজউদ্দৌলার মরা দেহ নিয়ে সারা মুর্শিদাবাদ ঘুরানো হয়েছিল। কি হিসাবে? একজন বিশ্বাসঘাতক হিসাবে। তার সেই মরা খাটিয়ায় লাশ নিয়ে বলা হয়েছিল, এই খাটিয়ায় যিনি শুয়ে আছেন তিনি একজন মীর জাফর বিশ্বাসঘাতক। কিন্তু 150 বছর পরে এই বাঙালিরা চোখের পানির ভিতর দিয়ে বুঝতে শিখল মীর জাফর, মীর জাফরি, নবাব নবাবী। আপনারা যারা নবাব সিরাজউদ্দৌলা নাটক দেখেছেন, নবাব সিরাজউদ্দৌলা নাটকে নবাব তার প্রিয়তমা পত্নী লুৎফাকে বলছে, লুৎফা, বাঙালি হাসতে জানে না, বাঙালি কাঁদতে জানে। সেদিন আর বেশি দূরে নয়, বেগম খালেদা জিয়া জবাব দিতে হবে আপনাকে, জবাব দিতে হবে সভ্যতাকে, জবাব দিতে হবে কৃষ্টিকে, জবাব দিতে হবে ইমানকে, জবাব দিতে হবে ধর্মকে, জবাব দিতে হবে ইসলামকে। 8 বছরের শিশুপুত্র রাসেল হত্যা করা যায় কিনা? জবাব দিতে হবে নবপরিণেতা নববধূদের হত্যা করা যায় কিনা? জবাব দিতে হবে অন্তঃসত্ত্বা আর্যমণিকে হত্যা করা যায় কিনা? বেগম খালেদা জিয়া জবাব দিতে হবে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ 24 জন নিরপরাধ আওয়ামী লীগ কর্মীদের হত্যা করা যায় কিনা? বেগম খালেদা জিয়া জবাব দিতে হবে পেট্রোল বোমা মেরে আমার মেয়ে মাইশা সহ 150 জন বাস ট্রাকের ড্রাইভার, হেল্পার, সাধারণ মেহনতি মানুষকে হত্যা করা যায় কিনা? নরেন্দ্র মোদী আসলেন আর বললেন দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই। এ কথা বিশ্বাস করে না। আমি যখন চট্টগ্রামে এসেছি তখন আমি আবেগে আপ্লুত হয়েছি। ভাইয়ের আমার, বাবার আমার, আপনারা জানেন এই বছরের 3রা ফেব্রুয়ারি এই কক্সবাজার থেকে আইকন পরিবহনে এই চট্টগ্রামের পথ দিয়ে যাচ্ছিল যশোরে আমার ভাই এবং আমার ভাতিজি মাইশা। মাইশা ক্লাস 5-এ 8-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, 10-এ পড়ত, অত্যন্ত মেধাবী, ডাক্তার হতে চেয়েছিল, অত্যন্ত মেধাবী মেয়ে। যশোর পুলিশ লাইন স্কুলে পড়ত। খালেদা জিয়ার অবরোধে স্কুল বন্ধ, ক্লাস হয় না। মেয়ে বাইনা ধরল, বাবা তোমার ঠিকাদারি কাজ কক্সবাজারে চলছে, আমি কক্সবাজারে যাব। মেয়ের বাইনা রাখতে যে বাবা মেয়ে এবং মেয়ের মাকে নিয়ে কক্সবাজারে গেল। যেদিন ফিরে যাবে সেদিন কক্সবাজারের সেই সমুদ্র সৈকতের ইনানি সি বিচে সেই জীবন্ত পাথরের উপরে বসে মা এবং বাবার মাঝখানে বসে মা মাইশা, আমাদের মেয়ে মাইশা ছবি তুলে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে ফেসবুকে আপলোড করলো। আমরা সাথে সাথে শেষ বিকালে সেই ছবি দেখলাম। আমাদের ফুটফুটে মেয়ে মাইশা সে বাবা মার সাথে ছবি তুলে পাঠিয়েছে।
রাতের আইকন পরিবহনে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ভোর রাতে যখন কুমিল্লার 14 গ্রামে সেই পরিবহন পৌঁছালো, তখন সেই পরিবহন থেকে ভোর রাতে একটি মানুষ নামলো, পায়জামা পাঞ্জাবি পরা, মাথায় টুপি, মুখে দাড়ি। মাইশার মা, আমাদের মিতা ভাবি, আমার ভাই পপলুকে বলল, মাইশার বাবা, এই লোকটি কেন এই ভোর রাতে এখানে নামলো? আমার গার মধ্যে সমসম করছে। মাইশার বাবা বলল, ওই লোকটির বাড়ি হয়তো এখানে, সেই কারণে উনি এখানে নেমেছেন। ভাইয়ের আমার, বাবার আমার, সেই গাড়ি কিছু দূর যেতে না যেতেই সেই গাড়িতে পেট্রোল বোমার মুহুর্মুহু আক্রমণ। মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ধরে গেল। বুদ্ধি করে আমার ভাই পপলু আমার মিতা ভাবিকে বাসের জানালায় লাথি মেরে জানালা ভেঙে দিয়ে সেই জানালা দিয়ে তার স্ত্রীকে লাথি মেরে বাইরে বের করে দিল। বলল, তুমি বেরো, আমি মেয়ে মাইশাকে নিয়ে বেরোচ্ছি। মা মাটিতে পড়ে দেখল মাইশা এবং তার স্বামী জড়াজড়ি করছে, বেরোতে পারছে না। মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আগুনে দগ্ধ হয়ে বাসের মধ্যে 7 জন মানুষ মারা গেল। মারা গেল আমার ভাই নুরুজ্জামান পপলু, মারা গেল আমার মেয়ে, আমার ভাইজি মাইশা। আমি সেদিন সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কথা বলেছিলাম। আমি জানাজায় যেতে পারিনি, আমি মিলাদে গিয়েছিলাম। আমি সান্ত্বনা দিতে মিতা ভাবিকে, উপস্থিত ভাইয়ের আমার, বাবার আমার, আমি সান্ত্বনা দিতে পারিনি। আমি আমার নিজের অশ্রু সংবরণ করতে পারিনি মিতা ভাবির কান্নায়। বলল, ভাই, যে মেয়ে ডাক্তার হতে চেয়েছিল সেই মেয়েকে আমি ডাক্তারি চিকিৎসা করাতে পারিনি। আপনার ভাই আমার পরিবারের এক উপার্জন সক্ষম ব্যক্তি, তাকে বাঁচাতে পারিনি। সারা শরীর পুড়ে অঙ্গার হয়ে গেছে, মানুষ চেনার উপায় ছিল না, ডাক্তার কোনো চিকিৎসা করতে পারিনি ভাই। কিন্তু দুটো জায়গা পড়েনি, আমার মেয়ে এবং আমার স্বামীর বুক। পিতা এবং কন্যা জড়াজড়ি করেছিল, বুকে জড়াজড়ি করে সারা শরীর পুড়ে গেছে, তাদের বুক পড়েনি। আর আমার ভাই পপলু, তিনি পরেশগার মানুষ ছিলেন, সবসময় পকেটে টুপি আর তসবি থাকত। টুপি পড়ে গেছে, তসবি পড়ে নাই, এই দুটো জিনিস তাদের পড়ে নাই। খুব পরেশগার মানুষ ছিল, তাবলিগে যেতেন, 5 ওয়াক্ত নামাজ তাকবিরুল্লাহর সাথে পড়তেন, চিল্লায় যেতেন। কি জবাব দিবেন বেগম খালেদা জিয়া? আমার মেয়ে মাইশা, আমার ভাই পপলু 5 ওয়াক্ত নামাজ তাকবিরুল্লাহর সাথে পড়তো, ইমামের পিছনে নামাজ পড়তো, রুকু সেজদায় যেত, সালাম ফিরত, সালাম ফিরে আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করত তার পরিবারের জন্য, তার মেয়ের জন্য। সেই হাত আপনার পেট্রোল বোমায় অঙ্গার হয়ে আমার ভাই, আমার মেয়ে, আমার দেশের মানুষকে আপনি পুড়ায় মারলেন। কি জবাব দিবেন বেগম খালেদা জিয়া? আর আপনি নরেন্দ্র মোদীর কাছে নালিশ করেন দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই। এই বিজয় দিবসে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সাক্ষী রেখে শুধু এভাবে বলবো, আসুন আমরা এই ষড়যন্ত্রকারী, এই চক্রান্তকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। এরা দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়, এই শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। উপস্থিত সুধীমণ্ডলী, আমি বক্তৃতার মধ্যে বলছিলাম নরেন্দ্র মোদীর কথা। নরেন্দ্র মোদী কেন 36 ঘন্টার ঝটিকা সফরে এসেছিলেন আমরা মুক্তিযুদ্ধের তরুণ প্রজন্মরা সকলে জানি না। 68 বছরের আগেকার সমস্যা, আজ থেকে 40 বছর আগে বঙ্গবন্ধু সংসদে আইন পাশ করে দিয়েছিলেন, ভারত করতে পারেনি। সেই 48 বছরের সমস্যার সমাধান করলেন শ্রী নরেন্দ্র মোদী। কিভাবে দেখেন যে শ্রী নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীকে বিশ্ব মিডিয়া, ভারতবর্ষের মিডিয়া, বাংলাদেশের মিডিয়া একজন সাম্প্রদায়িক নেতা হিসেবে চিহ্নিত করেছিল। সেই নরেন্দ্র মোদী তার দেশের বিরোধী দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বামপন্থীদের ঐক্যবদ্ধ করল। তিনি তার মন্ত্রিসভায়, লোকসভায়, রাজ্যসভায় সবাইকে ঐক্যবদ্ধ করল, আইন পাশ করলেন। 68 বছরের সমস্যার সমাধান শেখ হাসিনার সফল কূটনৈতিক তৎপরতার কারণে। আপনারা কি জানেন নরেন্দ্র মোদী ছুটে এসেছিল একটি দলিল দিতে, শেখ হাসিনার কাছে একটি দলিল দিতে। 125 কোটি দেশের প্রধানমন্ত্রী, তিনি তো পারতেন 17 কোটি দেশের প্রধানমন্ত্রীকে তার দেশে আমন্ত্রণ করে ডেকে নিয়ে যেতে।
কিন্তু তিনি তা করেননি। বঙ্গবন্ধু কন্যাকে, পৃথিবীর 13তম শ্রেষ্ঠ চিন্তাবিদকে সম্মান জানানোর জন্য শ্রী নরেন্দ্র মোদী তিনি সেই দলিল দিতে এসেছিলেন। উপস্থিত ভাইয়ের আমার, বাবার আমার, সেই দলিলের মধ্যে 30,150 বিঘে জমি আমাদের বেশি দিয়ে, ভারত আমাদেরকে বেশি দিয়ে চিরজীবনের মতো, কিয়ামতের মতো সেই স্থায়ী ছিটমহলের সমস্যার সমাধান করে দিয়ে গেছে। এটা শেখ হাসিনার কারণে। যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আজ থেকে যে এবিএম মহিউদ্দিন চৌধুরীরা মুক্তিযুদ্ধ করে 55,000 বর্গমাইলের বাংলাদেশ পেয়েছিল, সেই বাংলাদেশ যদি আমি ধরি 100 হাতের বাংলাদেশ, সেই বাংলাদেশ নিতে যেয়ে আমাদের 30 লাখ শহীদের রক্ত গেছে, আমার 3 লক্ষ মামুনের সর্বোচ্চ সম্মান ইজ্জত গেছে। কিন্তু শেখ হাসিনা রক্ত ছাড়া, সম্ভ্রম ছাড়া, জীবন ছাড়া তিনি আন্তর্জাতিক আদালতে লড়াই করে বার্মা এবং ভারত সীমান্তে আমরা প্রায় বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ পেয়েছি সমুদ্র সীমানার মধ্যে। কল্পনা করতে পারে? আজকে সেই শেখ হাসিনা জাতিকে স্বপ্ন দেখিয়েছেন মধ্যমায়ের দেশ করবে। আপনাদের মনে আছে না, এই খালেদা জিয়ার লবিস্ট নিয়োগের কারণে বিশ্ব ব্যাংক শেখ হাসিনাকে বলল তোমার পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে, আমরা টাকা প্রত্যাহার করব। শেখ হাসিনা বলল তোমরা টাকা ছাড় করলে না, কাজ শুরু হলো না, কিসের দুর্নীতি? বললো না দুর্নীতি হয়েছে। তা বললো কি করতে হবে? বললো সুষ্ঠু তদন্ত। তা আমার কি করতে হবে? তোমার যোগাযোগ মন্ত্রী এবং যোগাযোগ সচিবকে পদ থেকে সরাই দিতে হবে। মনে আছে আপনাদের? মনে আছে ভাই সাহেব? শেখ হাসিনা কিন্তু তার মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে এবং সচিবকে সরাই দিল। বিশ্ব ব্যাংক তদন্ত করল, কানাডার আন্তর্জাতিক আদালতে মামলা হলো, কোন দুর্নীতির প্রমাণ করতে পারিনি। সেই বিশ্ব ব্যাংক শেখ হাসিনাকে বলল এবার তুমি টাকা নাও। বাপের বাটি শেখ হাসিনা বলল তোমার টাকায় আর পদ্মা সেতু করবো না, আমি আমার নিজের টাকায় করব। সেই পদ্মা সেতু এই 12 তারিখে উদ্বোধন করেছে ব্যারিস্টার নওফিল বলেছেন। খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে। সেই পদ্মা সেতু 30,000 কোটি টাকার বাংলাদেশের সর্বোচ্চ একক প্রকল্প। সেই বিশ্ব ব্যাংক যারা দুর্নীতির অভিযোগে টাকা ফেরত দিল, সেই বিশ্ব ব্যাংক এবছরের 1 জুলাই সার্টিফিকেট দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। বলল শেখ হাসিনা তোমার দেশ এখন তলাবিহীন চুরি না, তোমার দেশ এখন নিম্ন আয়ের দেশ না, তোমরা এখন নিম্ন মধ্যম আয়ের দেশ। সেই বিশ্ব ব্যাংক। তাহলে যে শেখ হাসিনা তার স্বপ্নের পথে হাঁটছেন, আসুন আমরা সেই শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি, সেই শেখ হাসিনাকে আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা সহযোগিতা করি। আমি আমার বক্তব্যের শেষ অংশে শ্রী নরেন্দ্র মোদীর একটি উক্তি দিয়ে আমি আমার বক্তব্য এভাবে শেষ করতে চাই। ভাইয়ের আমার, বাবার আমার, শ্রী নরেন্দ্র মোদী যখন 36 ঘন্টা সফর শেষে প্লেনে উঠলেন, তার আগে তার ফেসবুক এবং টুইটার বার্তায় তিনি স্ট্যাটাস দিলেন। তিনি লিখলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের সময়কার মহান নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিব গণতন্ত্রের প্রতিমূর্তি। কে বললেন? ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সেই বঙ্গবন্ধুকে নিয়ে কত কবি, কত কবিতা লিখেছেন। আমি আমাদের দেশের একজন শ্রেষ্ঠ কবির কবিতার শেষ অংশ দিয়ে আমি আমার বক্তব্য শেষ টানতে চাই। একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। তখন পলকে কি দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, সমুদ্রে লাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কেরোধে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আজ থেকে 44 বছর আগে বঙ্গবন্ধু যে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন, সেই বঙ্গবন্ধুর কন্যা সেই স্বাধীনতার 50 বছরের অর্থাৎ 21 সালে সেই দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবে। আসুন আমরা
চট্টগ্রামের এই বিজয় মেলার জনক আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই বীর চট্টলার নতুন প্রজন্ম, নবীন প্রবীণ প্রজন্ম, আমরা শেখ হাসিনার সেই স্বপ্নের পথে আমরা সারথি হই। আজকের এই বিজয় মেলায় এই হোক শপথ, জয় 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 বাংলা, জয় হোক বীর চট্টলাবাসী, জয় হোক এই বিজয় মেলা।